হচ্ছে যে আজকে 16,000 কোটি টাকার টার্নওভার। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কি আর কেউ মুখ দেখে করে? সেটাই। তাই না? এই যে নেগেটিভিটিটা আসলো, এটা আমাকে ওভারকাম করতে হবে। গুড মর্নিং। গুড মর্নিং। মানে ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এটাই। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস যখন শেষ হয় সেখানে একটা শুরু হয়, শেষ না হলে শুরু হয় না। আমাদের আড্ডাতেই আড্ডাখানাতে আপনাদেরকে স্বাগত। আড্ডাতেই আড্ডাখানার এটা হলো আমাদের তৃতীয় এপিসোড এবং তৃতীয় ভিডিও। আজকে আমরা পেয়ে গেছি একজন পারফেক্ট ম্যানকে, যার ব্যাপারে আজকে আমরা জানবো এবং তার লাইফ সম্বন্ধে জানবো এবং তার অ্যাচিভমেন্ট সম্বন্ধে জানবো। তো অবশ্যই আজকের ভিডিওটা আপনারা পুরোটা দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। তো ফার্স্ট অফ অল কেমন আছেন? ভেরি ফাইন, তো ফ্যামিলি কেমন আছে? একদম ওয়ান্ডারফুল। তো আমরা যেহেতু জানি যে আপনি একজন লাইফ এস্টাবলিশ হয়ে আছেন, তো আপনার এই জার্নিটা সম্পর্কে একদম ছোট থেকে আপনি এখন যে পজিশনটায় আছেন সেই জার্নিটা সম্পর্কে আপনি আমাদের দর্শকদেরকে কিছু শেয়ার করলে তারাও ইন্সপায়ার হবে, আমরাও ইন্সপায়ার হব। ভেরি গুড ভাই। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যখন আমি গ্র্যাজুয়েশন করি 2005 সালে। তো গ্র্যাজুয়েশন করার পরে যে আমি ফিউচারে কি করব এটা নিয়ে ভাবতাম, যে আমি কোন জায়গা স্ট্যাবলিশড করব। তো এটা নিয়ে ভাবতে ভাবতে আমি একদিন একটা পুরানো পেপার পড়েছিলাম। তো এই পুরানো পেপারটা পড়তে গিয়ে দেখলাম যে সেখানে লেখা আছে যে মোবাইল রিপেয়ারিং করা হয় বা কিছু এরকম একটা লেখা আছে। এসআই মন্ত্রক থেকে একটা দিয়েছিল পেপারে। তো আমি পেপারটা যখন পেলাম তখন আমি যোগাযোগ করলাম যেটা কোথায় বা কী। তো যোগাযোগ করার পরে আমি সেখানে ইন্টারভিউ দিতে গেলাম। কোথাও একটা জায়গায় ইন্টারেস্ট ছিল যে ইলেকট্রনিক্সটা একটা হবি বা এরকম কিছু ছিল। তো যার জন্য আমি সেখান থেকে ইন্টারভিউ দিতে গেলাম, যেখানে ওখানে প্রচুর ছেলে মেয়ে ইন্টারভিউ দিতে গিয়েছিল। তো সেখানে 30টা লিমিটেড সিট ছিল। তো সেখানে আমি ওখানে চান্স পেলাম। তো ওখান থেকে এই ইলেকট্রনিক্সের যাত্রাটা আমার শুরু হলো। তো ইলেকট্রনিক্সের যাত্রা শুরু হওয়ার পরে আমার আস্তে আস্তে ওখান থেকে ফিরে এসে তারপরে আমি ভাবলাম যে শুধুমাত্র এই যে ছোট্ট একটা ট্রেনিংয়ের মাধ্যমে সব কিছু শেখা সম্ভব না, ইলেকট্রনিক্স একটা মহাসমুদ্র। তো আমি তখন কি করলাম, যে ডিপ্লোমা করার জন্য মঙ্গলারী যুবতে গেলাম, সেখানে গিয়ে ওয়ারিয়ার্সের ডিপ্লোমা করলাম। তো তার এগেনস্টে যখন ভোকেশনাল স্ট্রিমের উপরে যখন বিভিন্ন কোর্সগুলো স্কুলে অ্যাপ্লাই হলো, আমি তখন কি করলাম যে যদি এখানে ইন্টারভিউ দিই সেখানে একটা কাজে লাগে। তো সেই মতো আমি ইন্টারভিউও দিলাম। তো দেওয়ার পরে অনেকগুলো স্কুল মানে তখন শুরু হয়েছিল, কিন্তু আমার কাছাকাছি বলতে গেলে হাসুরি হাই স্কুল, যেটা মগরাহাট থানার অন্তর্গত, সেই স্কুলে আমি 2007 সালে জয়েন করলাম। তো জয়েন করার পরে ওখানে ড্রপ আউট স্টুডেন্টসের নিয়ে একটা ক্লাস চলতো। তো সেই ক্লাসগুলো করতেও ভালো লাগতো, একটা হবি মানে ভালো লাগছিল। তো তারপরে দেখলাম ওখানে যে আমার যে ড্রিম সেটা কিন্তু ওখান থেকে ফুলফিল হওয়ার না। এটা হচ্ছে আমার একটা বড় জায়গা। তো 2013 পর্যন্ত ওখানে আমি জবটা মানে করি। তো জবটা করার পরে কোনো একটা সিচুয়েশানে জবটা সমস্যা হয়। তো সমস্যা হওয়ার জন্য আমি সেখান থেকে ভাবি যে এই জবটা আমার জন্য নয়, আমি এর থেকে হয়তো বেটার কিছু মানে ডিজার্ভ করছি। তো আমার মধ্যে একটা বার্নিং ডিজায়ার কাজ করে, ঠিক আছে, যে আমি এই জন্য বড় হইনি, আমার সবসময় মনে হয়। তো আমি তখন কি করলাম, ওই সময়টা স্ট্রাগল চলছিল আমার সময়, কারণ ওই সময় আমার একটা বেবি জন্মগ্রহণ করেন এবং তারপরে সেখান থেকে একটা প্রেশার চলে আসে এবং স্কুলের জবটাও চলে যায়। তো আমি এই সময়টা বিশাল জার্নি করি এবং যেখানে বিভিন্ন দোকানে দোকানে মোবাইল রিপেয়ারিং শুরু করি। রিস্টার্ট এটা হচ্ছে আমার রিস্টার্ট আওয়ার। তো সেখান থেকে আমি রিপেয়ারিং শুরু করার পরে অনেক দোকানে গিয়েছি, সেখানে রিপেয়ারিং করি, কিন্তু আমার যে ন্যায্য মূল্য বা আমার যে পাওনাটা আমার মধ্যে একটা আসছিল না। আমার মধ্যে একটা নেগেটিভ দিক কাজ করে, যে আমি যে চাইবো আমার এটা দাও, সেই জায়গাটা আমার হয় না, আমি পারি না। তো যেখান থেকে আমার হয়তো আমি সেখানে 1000 টাকার কাজ করেছি, কিন্তু আমার হাতে 150 টাকা দেওয়া হতো। তো সেখানে আমার কোয়ালিটি এবং কোয়ালিফিকেশন ছিল, কিন্তু আমার কাছে কোনো সেলটা ছিল না। তো এরকম একটা জায়গা থেকে আমি ভাবছিলাম যে এটা কিন্তু লাইফ না। আমি আবার কষ্ট করে ভাবলাম যে ডিপ্লোমাটা করে নিই। তো আমি ডিস্টেন্সে ডিপ্লোমা করলাম। ডিপ্লোমা করার পরে ভাবছি আমি করবোটা কি। তখন স্যামসাংয়ের কিছু সার্ভিস সেন্টার আছে, যেগুলো মোবাইল সার্ভিস সেন্টার,
তো আমি এই জায়গায় একটু খোঁজ নিতে থাকলাম যে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে যদি মানে এরকমভাবে যদি কোনো কাজ করা যায় বা সেখানে যদি ভালো কোনো পদ থাকে, তো আমি এরকমভাবে বেশ কিছু সার্ভিস সেন্টারে বা স্যামসাংয়ের বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দেওয়া শুরু করি। তো এরকম ইন্টারভিউ দিতে গিয়ে আমার কাছাকাছি একটা সার্ভিস সেন্টার, যেটা আমরা জানি যে সাধারণত ডায়মন্ড হারবার, তো এই ডায়মন্ড হারবার সার্ভিস সেন্টার আমি যখন ইন্টারভিউ দিলাম, তো তখন আমি খুব লড়াই করছিলাম যে কিছু একটা পাওয়ার জন্য। তো সেখান থেকে এই সার্ভিস সেন্টারে আমি আসলাম, আসার পরে এখানে জয়েন করলাম। এখানে জয়েন করার পরে আমি কাজ করছি ঠিক কথা, কাজ আমি আগাচ্ছি সেটাও ঠিক কথা, কিন্তু আমার মধ্যে যে সেই যে ড্রিমটা আছে যে আমি যে জায়গাটায় যাব সেই জায়গাটা যাওয়ার রাস্তাটা আমি পাচ্ছি না। তো ভাবছি যে কি করব, কিন্তু একটা হিউজ টাইম, 9:30 অফিস ইন করতে হয়, এখানে 8টায় আমাদের অফিস আওয়ার শেষ হয়। তো তার মধ্যে আমি কিছু সময়, যে সময়টা হয়তো আমাদের টিফিন আওয়ার্স, টি টাইমস, এই সময়টা আমি পেলে একটু বাইরে যেতাম। বাইরে গিয়ে সেখানে গিয়ে অনেক মানুষ থাকে না যারা পরামর্শ দেয় যে কিভাবে তুমি মানে কি করবে, এদের সঙ্গে প্রতিনিয়ত ফোন করতাম, কিন্তু কোনো রাস্তা বের হতো না যে আমি কিভাবে মানে আগে যাব। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাছে প্রতিনিয়ত ভাবতাম। এইবারে প্রাইভেট সেক্টরে একটা জব মানে আমরা নিশ্চিত বুঝি যে কি সিচুয়েশন, সেখান থেকে টাইম বের করা বা কাট করা কতটা কঠিন মানে সিচুয়েশন, সেটা আমরা ছাড়া কেউ জানে না। এবং বিশেষ করে কাস্টমার সার্ভিস এমন একটা সার্ভিস যেটা আমরা প্রত্যেকেই ফিল করি যে কতটা টাফ। সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে, সবসময় অ্যাভেলেবেল থাকতে হবে। এবং এর মাঝখানে দেখলাম যে স্যামসাংয়ের কিছু হেড অফিসে কিছু ট্রেনিং হয়, সেখানে কিছু এক্সাম হয়। তা আমি সেই পারপাসে বললাম এক্সাম দিতে গেলে কি ক্রাইটেরিয়া আছে, তো কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করলে এক্সামে বসা যায়। তা আমি সেই মতো ওখানে এক্সামে বসি, যেটা দক্ষিণ কোরিয়া থেকে একটা এক্সামের ব্যবস্থা হয়, এরকম একটা ব্যাপার থাকে। তা আমি সেই এক্সামটা যখন বসলাম, বসার পরে প্রথমবারে ওখানে 95-এর উপরে যদি মার্কস হয় তাহলে কিন্তু আমি ওখানে মানে ইঞ্জিনিয়ারদের বিভিন্ন কোটা থাকে, তো মাস্টার ইঞ্জিনিয়ার হচ্ছে সেখানে রেসপেক্টেড একটা পোস্ট। তো যে জায়গাটা আসছিলাম, তো মাস্টার ইঞ্জিনিয়ারদের একটা পোস্ট হয়। তো আমি প্রথমবারে যখন এক্সাম দিয়েছিলাম তখন তো ফার্স্ট টাইম বুঝতে পারিনি, তো মোটামুটি আমি 82 মার্কস করেছিলাম, মানে সেভাবে আমি মানে পাস করতে পারিনি, গুড মার্কস বা ফার্স্ট টাইম। এইবারে তারপরে আমি ট্রাই করলাম, পরের বছর ট্রাই করার পরে আমি পেয়েছিলাম 95.6, মানে তখন মাস্টার হলাম, হ্যাঁ এরা হয়ে গেছে। তো তারপরে বললো যে প্রতি মাসে এক্সট্রা 3000 টাকা দক্ষিণ কোরিয়া আমার আইডিতে অ্যালটমেন্ট করবে, এটা আমি 12 মাস পাবো। দেখলাম হ্যাঁ সত্যিই তাই। তো স্যালারির সঙ্গে এক্সট্রা 3000 টাকা মানে একটা এক্সট্রা। তো আমি তখন চিন্তা ভাবনা করলাম যে এটা যদি আমি কন্টিনিউ করতে থাকি, তার জন্য বেশ প্রিপারেশন নিতে থাকলাম যে কি পড়াশুনো করলে, ইলেকট্রনিক্সের কোন সাবজেক্ট বা কি হলে উপরে স্যারেদের সঙ্গে প্রতিনিয়ত একটা মিটিংয়ে বসা, একটা আলোচনা করছি। তো স্যারেরা তখন কি করলো, আমাকে প্রতিনিয়ত গাইড করা শুরু করলো। এখানে কিছু স্যার আছেন যে স্যারগুলো আমি নামও বলতে পারি, যেমন সুব্রত স্যার আছেন, পার্থ স্যার আছেন, আলী স্যার আছেন। এনারা কি করতো, আমাকে বেশ গাইড করতো, মানে স্যামসাংয়ের স্যারগুলো এখনও ওরা আছেন এবং আমাকে যথেষ্ট ভালোবাসেন এবং প্রতিনিয়ত আমি হেল্প চাইলে ওখান থেকে পেতে পারি, এরকম কিছু মানুষ আছেন। এবং সেক্ষেত্রে আমার অফিসের যিনি অনার আছেন তিনি আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছেন, প্রচুর পরিমাণে। আমাকে কখনো ট্রেনিং মিটিং কোনোদিনও কখনো আটকাননি, প্রতিটা সময় আমাকে সাপোর্ট দিয়েছে, তুই ট্রাই কর। আমি যখন ওখান থেকে মাস্টার হয়ে বের হই তখন কিন্তু একটা সার্টিফিকেট মিনস বিশাল ভ্যালু। তো সেই সার্টিফিকেট আমাকে একটা দেওয়া হলো। হলিডে ইনের মতো হোটেলে আমাদের সেখানে মানে লাঞ্চ এবং সারাদিনের একটা গেট টুগেদার চলছিল। তো খুব ভালো লাগছিল যে আমার মতো একটা মানুষ কীরকম, কিন্তু আমার সব ভালো লাগছিল, একটা জায়গায় মনে হচ্ছিল যে আমি যেটা চাই আমার ড্রিম কিন্তু এখনও অ্যাচিভমেন্ট হচ্ছে না। তো আমি তখন চেষ্টা করলাম যে কি করা যায়। তো তখন এবারে আমি এইরকম একটা রাস্তা খুঁজতে এই যে মাস্টার ইঞ্জিনিয়ার হলাম, মাস্টার ইঞ্জিনিয়ার তারপরে পরপর 5th টাইম 6th টাইম আমি মাস্টার হয়ে যাই, পরপর 6 টাইম, মানে ইন্ডিয়ার টপ 10 ইঞ্জিনিয়ার মানে বাঁচা হয়। ঠিক আছে, স্যামসাং ইলেকট্রনিক্সে। তো সেখানে 6th টাইম আমি মাস্টার ইঞ্জিনিয়ার কভার করি।
তো কভার করার পরে আমাকে 6খানা সার্টিফিকেট আসলে আমি সার্টিফিকেটগুলো দেখি যে আমার যে ফোকাস, আমি যে জায়গায় যেতে চাই, যে টার্গেট বা আমার যে গোল আছে, সেই জায়গাটা এই প্ল্যাটফর্মটা আমার দেবে না। এবার আমি আমার স্যারেদের সঙ্গে আলোচনা করি, স্যার আমাকে পরামর্শ খুব ভালো দেন যে তোমার যে বার্নিং ডিজায়ার, ক্যাপাবিলিটি যা আছে সেটা সেই তুলনায় হচ্ছে না। তো তারপরে আমি এবারে এখানে হঠাৎ একটা রাস্তা আসে আমার সামনে। আমার যিনি ইমিডিয়েট সিনিয়র, তিনি মানে আমাকে সিনিয়র বলতে গেলে, আমি অ্যাকচুয়াল ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আমার কাছে একটা নেগেটিভ ওয়ে, কিন্তু আমার কাছে তখন একজন ব্যক্তি আসেন যিনি আমার কাছে এসে বলছেন যে এই যে প্রফেশনটা কি, তোমার যা কোয়ালিটি আছে বা যা কোয়ালিফিকেশান আছে, তোমার কোয়ালিফিকেশান অনুযায়ী সত্যি কি তুমি সেইভাবে কিছু পাচ্ছ? আমি তো কোশ্চেনটা শুনে ভাবলাম যে বা তুমি যে ইনকামটা করছো সেই ইনকামে কি তুমি স্যাটিসফাই? মানে নিজের থটের কোশ্চেনটাই বলে দিয়েছে, কোশ্চেন বলে দিয়েছে। তা আমি বললাম যে না। তা বলছি যে তুমি কি তোমার স্বপ্ন পূরণের জন্য তোমার প্রফেশন থেকে পার্ট টাইম 2-3 ঘন্টা বের করতে পারবে? তা বললাম ড্রিম ফুলফিল করার জন্য পার্ট টাইম কেন, আমরা অনেকটা সময় বের করতে পারি। তা বললো তাহলে প্রবলেম নেই, কিন্তু আমার তো অফিস টাইমের বাইরে। বলে তার বাইরে নিজের সময় বের করে। বললাম খারাপ না। বলে তাহলে একটা কাজ করো, সিস্টেমটাকে পুরো একবার দেখা দরকার। 45 মিনিটের একটা সিস্টেম তুমি দেখো, দেখার পরে তোমার যদি মনে হয় তুমি পারবে তাহলে তুমি চিন্তা ভাবনা করো। তা আমি দেখতে গেলাম। দেখতে যাওয়ার পরে সাবজেক্ট খুব ভালো লাগলো। সাবজেক্টটা হচ্ছে হেলথের উপরে, কোম্পানির নাম টিএনস, এবং আমি সব দেখলাম, ভালো লাগলো। কিন্তু যখনই এই যে নেটওয়ার্ক মার্কেটিং বা MLM ইন্ডাস্ট্রির উপরে যখন আসছে, তখন আমার কিছুটা মানে নেগেটিভ ওয়েতে আমি হাঁটছিলাম। তার একটাই কারণ, আমি 2001-2-3 MOA করেছিলাম একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি শোনাচ্ছি। তো আপনি যে বেসিক্যালি যেরকম বললেন যে স্যামসাং জব করতেন, তো এটার পরে যে আপনি টেন্স কোম্পানির নামটা বললেন, আসলে টেন্স এই জিনিসটা কি? অ্যাকচুয়াল টিএনস হচ্ছে একটা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি। আচ্ছা। তো এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিটা আবার সবার ভালোও লাগতে পারে, নাও লাগতে পারে, কারণ সব মানুষের সব জিনিস ভালো লাগবে এরকম কিছু হয় না, তাই না? তো আমি বলছি আপনি তাহলে মানে আপনাকে একটা জিনিস বেছে নিতে বলা হলো দুটো থেকে, জব আর বিজনেস, আপনি কোনটা বেছে নেন? অবশ্যই বিজনেসটা আমি বেছে নেব, আচ্ছা। কারণ জব এবং বিজনেসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। কারণ জবের মধ্যে আমার বেশ কিছু সমস্যা, আমার ওপিনিয়নে যেটা মনে হয়, একটা বাঁধা ধরা ইনকাম, একদম সেখানে আমার পারফরমেন্স যত ভালো হোক না কেন, আমাকে 60 বছরে কিন্তু ব্যাক করতে হবে। এটা কারোর হাতে নেই, এটা কিন্তু বাঁধা ধরা সিস্টেমের মধ্যে। একদম আমার পারফরমেন্স খুব ভালো, আমার কোয়ালিফিকেশন হাই, আমার দরকার আছে সিস্টেমকে, কিন্তু তবু আমি সেখানে থাকতে পারবো না, ঠিক আছে? কিন্তু সার্ভিস দরকার আছে না, কারণ আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি স্যারেদের কাছে, তারা আমাদের কি মানে মেরুদণ্ড, যেটা শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা সেখানে শিখেছি। প্রত্যেকটা প্রফেশনে দরকার আছে, কিন্তু আমার ওপিনিয়নে আমি সার্ভিসটাকে খুব বেশি প্রাধান্য দিই না, কারণ আমি এখানে বিজনেস মাইন্ড মানে বিজনেস করতে চাই, ঠিক আছে? এটাই। তো এই যে টেন্স কোম্পানিটা, তো এটা আপনার কাছে মানে কতটা প্রায়োরিটি রাখে? মানে লোকের কথা বলছি না, দর্শকদের কথা, অনেকে অনেক রকম কমেন্ট করবে, ঠিক আছে, বাট আপনার কাছে এটা কতটা প্রায়োরিটি রাখে? 100%। আপনি এটাতে মানে কতটা সাফল্য পেয়েছেন আর কি? এই মুহূর্তে সার্ভিস লাইফ আমাকে কি দিয়েছে জানি না, কিন্তু এখানে সাবজেক্টটা আমাকে যা দিয়ে গেছে, তাতে আমি যদি এই মুহূর্তে 30 বছর সার্ভিস করতাম, সেই 30 বছর সার্ভিসের এগেনস্টে যেটা পাই তার থেকে বেশি কিছু আমি এখানে আমার 2017 থেকে 25 8 বছরের লাইফে কভার করে গেছি। ওয়ান শর্ট আনসার, এর উপরে কিছু হয় না। তো এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি করার পরে সেখান থেকে প্রায় 12% অ্যাচিভ করেছিলাম, ওয়ার্ল্ড ব্যাংকে চেক পেয়েছিলাম, এরকম অনেক কিছু আমরা মেনটেন করেছি। তারপরে কোনো কারণবশত সেই জায়গা থেকে ব্যাক করে আসি, কিন্তু তারপরে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি আর কখনো কাজ করবো এই চিন্তাভাবনা ছিল না। কিন্তু এখানে যে মানে বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস, এই যে টিয়ান্স বলে যে প্ল্যাটফর্মটা দেখেছি, এখানে যে বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস বা যে সাপ্লিমেন্ট বা পার্সোনাল কেয়ার বা এখানে বিউটি প্রোডাক্টে যা যা দেখলাম, অসাধারণ লেভেলের প্রোডাক্ট।
এটা দেখার পরে আমি যে এখানে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করবো কিনা সেটা ফ্যাক্টর নয়, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা মানুষের দরকার, রেজাল্ট ওরিয়েন্টেড প্রত্যেকটা, আমি যেটুকু ফিল করেছি। এবং আমার বাড়ির জন্য আমি সেখান থেকে কিছু জিনিস মানে কিনে আনি। আচ্ছা, আনার পরে বাড়িতে কিছু জিনিস দেখার পরে আমাকে তো ভীষণভাবে নেগেটিভ, মানে বাড়ির লোকেরা সবাই মিলে আমাকে নিয়ে বসলো, বসার পরে বলছে যে তুই যাই করিস সেটা তোর একটা সম্মানের, তুই কেন এই কাজটা শুরু করলি, এরকম একটা নেগেটিভ জোনে আমি ছিলাম। তো যেখান থেকে আমি বললাম যে হ্যাঁ আমি এটা, তোমরা যেটা বলছো বাড়ির লোক নিশ্চিত ঠিক বলছো না, কারণ বাড়ির লোকেরা কার তো খারাপ চায় না বাবা মা। সেটাই। তা আজকের সেই পর্যন্ত আমি বললাম যে আমার সঙ্গে তোমরা একদিন চলো, গিয়ে সাবজেক্টটাকে দেখো, দেখার পরে যদি মনে হয় খারাপ তাহলে আমি আর আগাবো না। তো এইভাবে আমি জার্নিটা শুরু করি। শুরু করার পরে বেশ কিছু রেজাল্ট আসে ফ্যামিলিতে, মানে যেসব রেজাল্টগুলো আমার ফ্যামিলিতে প্রায় 10-12 বছর 15 বছর একটা, চেঞ্জিং রেজাল্ট আর কি। হ্যাঁ, যে এরকম ইস্যুতে ভুগছে, হেলথ ইস্যুতে ভুগছে, এরকম কিছু ইস্যুর জন্য খুব মানে একটা মিরাকল রেজাল্ট আসে, যেগুলো থটসগুলো চেঞ্জ করে দেয়। হ্যাঁ, ফ্যামিলির লোকেদের পুরো চিন্তাভাবনা পাল্টে গেল। আমাকে আর কেউ কিছু বলেনি তুই কেন কাজটা করছিস। এইবারে ফ্যামিলি যত আমাদের রিলেটিভ যারা ছিল তারা আস্তে আস্তে কাজটা করা শুরু করে। রেজাল্ট, এই কাজটা যখন করছি আমি, করতে করতে কিছু মানুষ পেছন থেকে অনেক নেগেটিভ করছে, কিছু মানুষ অনেক ভালো বলছে, এইরকমটা এগুলো তো থাকবেই একদম লাইফে। হ্যাঁ। এবং আমাকে পেছন থেকে অনেকে মানে এরকম ক্রিটিসাইজ করছে যে ওর মাথা খারাপ হয়ে গেছে, ও চিটিংবাজি করছে, ও লোকের থেকে টাকা নিচ্ছে, ঠিক আছে। এমনও ক্লোজ মানুষ আমার আছে, খুব ক্লোজ, যে আমি যার কাছে প্রেজেন্টেশন দিচ্ছি তিনি আমাকে জয়েনিং করবে, তার কাছে নেগেটিভ পোস্ট করছে, আমার খুব ক্লোজ। হয়ে থাকে, হ্যাঁ, সব প্রফেশনে কেউ এগোতে তো চায়। আমি এটা দেখেছি যে যখন এই ধরনের ঘটনা আসবে তখন তার মানে আমার মনে হয় আমি সাকসেসের রাস্তায় হাঁটছি। এই যে নেগেটিভ ইস্যুগুলো যখন আসবে না বারবার বারবার, কারণ প্রত্যেকটা নেগেটিভ আসে আমাদেরকে কিন্তু রাস্তা তৈরি করতে আসে। একদম। হ্যাঁ, আর নেগেটিভকে যদি আমরা রাস্তা তৈরি করার কাজে লাগাই ঠিক আছে, না হলে অনেক সময় দেখতে পাই যে ক্যান্সার সেরে যায়, হার্টের ইস্যু সেরে যায়, কিন্তু নেগেটিভ সারে না, আর কাউকে সারতেও দেয় না। মানে এমন একটা জিনিস, এই নেগেটিভকে যদি ওভারকাম করতে পারি খুব ভালো একটা প্ল্যাটফর্ম আশা করা যায়। তো আমি এইভাবে 2017 সালের জানুয়ারি মাসের 5 তারিখে টিয়ান্সে এখানে সিগনেচার করি। সিগনেচার করে জার্নিটা স্টার্ট করি। স্টার্ট করার পরে একটা বললো যে 6 স্টার একটা মানে অ্যাচিভমেন্ট আছে, তো এই তারিখের মধ্যে 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করলে মানে আমার টোটাল অল ওভার বিজনেসের টার্গেট 3,75,000 টাকা যদি আমি টিম থেকে করতে পারি তাহলে আমি 6 স্টার র্যাঙ্ক অ্যাচিভমেন্ট করি। তো আমি অ্যাচিভ করলাম। করার পরে আমার অ্যাকাউন্টে এমনি আমি যা ইনকাম করলাম তার উপর বেস করে কোম্পানির থেকে আমাকে 26,000 টাকা আমার অ্যাকাউন্টে আবার পাঞ্চ করা হলো, এটা এক্সট্রা। তার কারণ কি, যে 6 স্টার অ্যাচিভ করলে কোম্পানির একটা অ্যানিভার্সারি আছে, 21তম অ্যানিভার্সারি, যেটা হচ্ছে দিল্লিতে ইন্দিরা গান্ধী ন্যাশনাল স্টেডিয়ামে। তো সেখানে টিকিট, সেখানে যাওয়া খরচা সমস্ত কিছু আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিল। তো আমি সেখানে গিয়েছি, শুধু আমি একা না, আমার ফ্যামিলি এবং সঙ্গে আমি 14 জন মানুষকে নিয়ে দিল্লি গিয়েছি। আস্তে আস্তে আমার মনে হলো যে আমার ড্রিম বা আমার ফোকাস বা আমার টার্গেট বা গোল আমি আস্তে আস্তে ক্লিয়ার করতে পারছি। কারণ হচ্ছে যে আমরা ভাবি কি, যে আমার ফ্যামিলি, আমার বাবা মা, এছাড়া আর আদার্স কিছু নেই। কিন্তু আমার মনে হয়েছে যে আমি যখন একটা জায়গায় অ্যাচিভ করছি, আমি 14 জনকে সেই জায়গাটা নিয়ে যেতে পেরেছি। এটাই আমি এত বছর চাইছিলাম, যেটা আমি চাইছিলাম, কারণ যেটা আমার সার্ভিস কখনো আমাকে দিতে পারতো না। তো যখন আমি নিয়ে গেলাম ওখান থেকে ব্যাক করার পরে 7 স্টার অ্যাচিভ করলাম। বিভিন্ন র্যাঙ্ক আছে এখানে, 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 4 স্টার, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, 8 স্টার। স্টার র্যাঙ্ক হচ্ছে 8 স্টারকে মানে স্টার র্যাঙ্কের হাইস্ট র্যাঙ্ক। তো সেই র্যাঙ্কে আমি যখন মানে এইবারে 2017, 18, 19-এর পরে যখন লকডাউন এলো, 19-এর মার্চের 21 তারিখ থেকে লকডাউন ডিক্লেয়ার হয়ে গেল। এই সময় আমার টিমের সঙ্গে প্রত্যেকে তো ঘরবন্দি না সেই সময় লকডাউনে,
এই সময় ফোনে কোঅপারেট করতে গিয়ে দেখলাম আস্তে আস্তে যে টিমটা তৈরি হয়েছে সেই টিমটা কোল্যাপস হয়ে গেল। আচ্ছা। কিন্তু অনলাইন সিস্টেমের উপরে আমি আপগ্রেড করেছিলাম এবং সেখান থেকে আগিয়ে আমি 2020 পুরো ফুল লকডাউনে তখন কিন্তু এখানে যে স্টার র্যাঙ্কের হাইয়েস্ট র্যাঙ্ক 2020-21 লকডাউনের ভেতরে অনলাইন সিস্টেম থেকে আমি কাজ করে 2021-এ আমি কিন্তু 8 স্টার র্যাঙ্ক অ্যাচিভ করে যাই। এবং আরও একটা সেই সঙ্গে স্বপ্ন যে যখন লকডাউনে পুরো সারা পৃথিবী স্তব্ধ, সমস্ত ইনকাম প্ল্যাটফর্ম স্তব্ধ, কিন্তু এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি এখানে আমি কাজ করতাম, এখান থেকে কিন্তু সেই ইনকামটা আমার চলে আসতো। আমার কিন্তু লকডাউনের জন্য ইনকামের উপর কোনো ঘাটতি হয়নি। এবং সে সময় কী করেছিলাম, 2020 ডিসেম্বর মাসে যখন লকডাউন পুরো চলছে, সে সময় কিন্তু আমি একটা রয়্যাল এনফিল্ড কিনেছিলাম ক্লাসিকের। তো ওই জন্য ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি কিন্তু মানে এমনি নর্মাল ইন্ডাস্ট্রিতে আমি নো ওয়ার্ক নো পে, কিন্তু এখানে কিন্তু নো ওয়ার্ক নো পে না, আপনি একটা কাজ করার পরে একটা সময় কিন্তু আপনি সেখান থেকে আর্ন করতে পারবেন। এটা হচ্ছে ডিফারেন্স একটা বিশাল। তো আমি কি করলাম, সেখান থেকে যাত্রা শুরু করলাম নতুন করে, যে তখন দেখলাম টিমটা আস্তে আস্তে কোল্যাপস হচ্ছে। আমি আবার যাত্রাটা শুরু করলাম যে হবে কি, কিছু মানুষ পেছনে লাগলো যে আমরা লকডাউনে আমরা কাজ করছি, উনি হয়তো ইনকাম করছেন, আমি রয়্যাল এনফিল্ড কিনছি বা এরকম স্বপ্ন পূরণ করছি, সেহেতু এইরকমভাবে কিছু নেগেটিভ এবার টিমের মধ্যে কাজ করা শুরু করলো। অলরেডি আমি তখন চিন্তাভাবনা করলাম যে এই যে নেগেটিভিটিটা আসলো এটা আমাকে ওভারকাম করতে হবে, কারণ সময়ে সময়ে কিন্তু নেগেটিভ আসবে এবং সময়ে সময়ে মানুষ আমাকে ধাক্কা মারবে, আমার সেখান থেকে উঠতে হবে। যার জন্য আমি আবার সেখান থেকে ব্যাক করি। আমার সঙ্গে তখন বেশ কিছু মানুষ আমাকে সাপোর্ট দেওয়া শুরু করে নতুন করে, যেখানে মধুরিমা, যেখানে শিপ্রা, পার্থ, এবং যেখানে নাইম বলে একটা ছেলে বা কাফিল, এইরকম বেশ কিছু ছেলে মেয়েরা তারা কিন্তু আবার সোজা হয়ে কাজ করা শুরু করলো এবং নতুন প্রচুর টিম ক্রিয়েট হলো, যেখানে প্রচুর মানুষ, আজকের অনেকের নাম বলতে পারবো, অনেকের নাম বলতে পারবো না, যেমন ধরো হাসনাবাদ, বাংলাদেশ, কুয়েত, অ্যাটলিস্ট মেদিনীপুর, বকখালি, তারপরে প্লট 1-2 কিংবা কুয়েমুড়ি, এরকম প্রচুর এরিয়া আছে যেখানে আমার প্রচুর মানুষ কাজ করেন, কিন্তু সব জায়গায় যাওয়ার সময় হয় না। তো এরকম একটা সিস্টেম নিয়ে আমি কাজ করতে গিয়ে আজকের 2024 শেষ করেছি, 2025-এ মানে পা দিয়েছি। 2025-এর আমাদের যে টার্গেট আছে, কারণ আমি যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির সিস্টেম হচ্ছে যে আজকের 16,000 কোটি টাকার টার্নওভার, একদম 2025-এর ডিসেম্বর পর্যন্ত এই টার্নওভারটা পৌঁছাবে 64,500 কোটি। এটা গুগলে দেখছিলাম, হ্যাঁ, কোম্পানির একদম, মানে এই যে 64,500 কোটি টাকা টার্নওভার চালাবে, মধ্যে আছে মার্কেট সেলিং এর, একদম ভেরি গুড। তো এই যে 16,000 থেকে 64,500 কোটি, মানে 4 টাইমস এই যে যা বিজনেসটা কারা করবে, এটা তো আমরাই করবো না। তো আজকে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির উপরে এমন একটা জায়গায় এসে গেছে, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দিল্লি ইউনিভার্সিটিতে কিন্তু BNET, MNET মানে ব্যাচেলর অফ নেটওয়ার্ক মার্কেটিং, মাস্টার্স অফ নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো একটা সুন্দর কোর্স নিয়ে চলে এসছে, যেখানে কিন্তু আজকে ছেলেমেয়েরা গিয়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের উপরে কিছু ডিগ্রি কোর্স করে এসে আজকে সেই কাজটা করছে। তো ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির আমি এখানে কেন কাজ করলাম, এই সাবজেক্টটা দেখলাম যে এই সাবজেক্টের মধ্যে নিজস্ব R&D আছে। আমরা প্রচুর ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি দেখব এবং ভারত সরকারকে ট্যাক্স পে, জেনুইন ট্যাক্স পে করে কারা, তার মধ্যে এই কোম্পানিটা একজন। এবং এখানে এই সাবজেক্টটার অনেক কিছু আছে, কারণ এখানে জিন টেস্টের মতো একটা টেস্ট করা হয় তাইজিশান হসপিটাল, চায়না থেকে। হ্যাঁ, তো এদের যে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্কটা আছে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় মাল্টিলেভেল মার্কেটিংয়ের বড় হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারোর কাছে নেই, যেটার 80 স্কোয়ার কিলোমিটার প্রায়। আমি অনেক কিছু ভেরিফাই করেছি, সাবজেক্ট আমি যখন কাজ করবো সাবজেক্ট একটু দেখার দরকার আছে। এবং ইউনিকনেস বলতে গেলে এখানে যে বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস, হ্যাঁ, এই বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস আছে এখানে, মানে খাদ্যের যে ডায়েটারি সাপ্লিমেন্ট, যে খাদ্যের পরিপূরক, ব্যালেন্সিং প্রোডাক্ট, রেগুলার এক্সারসাইজ আর
ব্যালেন্স নিউট্রিশন ডায়েট, ব্যালেন্স করা আছে, অনলি ফর ডায়েট না, এক্সারসাইজ আছে, সব কিছু মিক্সড করা আছে। এবং যে বাইনারি ডিভাইসগুলো দেখলাম যে কী কী সার্টিফাইড আছে, কি আছে না আছে, এবং কোথায় কোথায় সাপ্লাই হয় দেখলাম, যে আমেরিকান গভর্নমেন্ট হসপিটাল সেটাকে ইনস্টল করে রেখেছে। হ্যাঁ, এবং আরও দেখলাম যে নাসার মতো সায়েন্টিস্টরা স্পেস থেকে আসার পরে যে ডিভাইস মেনটেন করেন সেটা কিন্তু, হ্যাঁ, এবং আরও কিছু সাপ্লিমেন্ট দেখলাম, খুব অবাক লাগলো যে সাপ্লিমেন্ট 9 ইয়ার্স অফিসিয়ালি নাসাতে সাপ্লাই করছে যে কোম্পানি, সেটা হচ্ছে এই সাবজেক্ট টিয়ান্স। তো নিশ্চিত যা তা রেঞ্জের কোনো সাপ্লিমেন্ট না, নাসা সায়েন্টিস্টরা তো বোকা নয়, তাই না? এবং যেখানে আরও দেখলাম যে ইন্ডিয়া, রাশিয়া, চায়না অলিম্পিক টিমে এদেরকে প্রোভাইড করা হয় এই সাপ্লিমেন্টগুলো, মানে কোন লেভেলের সাপ্লিমেন্ট, যার জন্য মনে হলো যে এই সাবজেক্টটা কিন্তু দম আছে দেখি। এবং কিন্তু দেখলাম যে আজকে 30 বছর বয়সে 190+ কান্ট্রিতে স্প্রেড করে গেছে। আদার্স প্রচুর কোম্পানি আছে, এত কম সময়ে এত ফাস্ট গ্রোথ কিন্তু নেই, মানে ওয়ার্ল্ড ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি এটাই। হ্যাঁ, তো এরকম একটা জায়গায় আবারও ভাবলাম যে এই কোম্পানির কাছে একটা বড় অ্যাচিভমেন্ট আছে, যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড আছে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড কি আর কেউ মুখ দেখে করে? সেটাই, তাই না? তো আরও একটা জিনিস সঙ্গে শেয়ার করে দিই, যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের সঙ্গে সঙ্গে এখানে বায়ো ইঞ্জিনিয়ারিং ডিভাইস যা আছে, মেডিকেল সায়েন্সের উপরে অ্যালবার্ট আইনস্টাইন অ্যাওয়ার্ড প্রাপ্ত। এর উপরে তো কোনো কথা হয় না। তো যার জন্য আমি এই সাবজেক্টটাকে চুজ করেছি, আর চুজ করার পর আমি এখান থেকে যে পজিশনে যাচ্ছি, কারণ সার্ভিস আমাকে কখনো স্বপ্ন পূরণ করতে দেবে না। সার্ভিস আমি আমার ফ্যামিলিকে চালিয়ে নিতে পারবো, আমার ফ্যামিলি চলে যাবে, কিন্তু স্বপ্ন পূরণ, কারণ আমার ড্রিম একটু ডিফারেন্ট টাইপ আছে। যেমন ধরুন আমি ইন্টারন্যাশনাল কান্ট্রি একটু ঘুরতে যাব, কিন্তু আমার সার্ভিস আমাকে পারমিশন দেবে না ইন্টারন্যাশনাল কান্ট্রি ঘুরতে যাওয়া। বা হয়তো আমি একটা খুব বড়ভাবে চ্যারিটি করব, বা হয়তো দেখা যাচ্ছে যে আমি আমার ফ্যামিলিকে একটা হ্যাপি ফ্যামিলি করবো, এবং আমার হয়তো দেখা যাচ্ছে আমার বেবি হয়তো দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল কোনো কান্ট্রিতে গিয়ে পড়াশুনো করবে, সেখানে খরচ বেয়ার করার মতো আমার চাকরি পারমিশন দেবে না। এবং আমরা কি করি যে প্রিভেনশন করতে গিয়ে, মানে আমাদের যা কিছু সঞ্চয় করি তার 80% কিন্তু খরচ হয়ে যায়, হেলথের পিছনে খরচ হয়ে যায়। তো আমার এই সাবজেক্ট আমাকে প্রিভেনশন করাচ্ছে, 20% খরচ করে আমি যখন সুস্থ থাকবো ফুল ফ্যামিলি এবং ড্রিম ফুলফিল করবো, তাহলে কেন আমি এখানে কাজ করবো না? যা এখান থেকে আমি আজকে স্টার র্যাঙ্কের হাইস্ট র্যাঙ্ক 8 স্টারে পৌঁছেছি, এবং আমার এই সেম পজিশানে আমি যখন সার্ভিস করবো না, আমার সেম জায়গাতে আমি কজনকে পৌঁছে দেবো জানি না। যিনি একজন বড় মাপের ডক্টর, তিনি কিন্তু ওনার ওই পজিশানে আরও যে 10টা ছেলেকে উনি তৈরি করে রাখতে পারবেন, এটা কিন্তু পসিবল না। কিন্তু আমি যে প্ল্যাটফর্মে কাজ করি, আমি যে র্যাঙ্কে আছি, এই সেম র্যাঙ্কে আমার সেকশন থেকে হয়তো খুব ভালো এডুকেটেড নাও হতে পারে, খুব বেশি সে মানে ভালো বলতে নাও পারে, খুব সুন্দর দেখতে নাও হতে পারে, কিন্তু সিস্টেম থেকে তাকে, মানে এখানে একটা সিস্টেম আমরা কাজ করি যে রিভার ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম, যেটা সাউথ ইস্ট এশিয়ার সবচাইতে বড় ট্রেনিং অ্যান্ড এডুকেশন সিস্টেম ডাইরেকশন ইন্ডাস্ট্রি আমাদের। তো সেখানকার সিইও মিস্টার পলাশ দত্ত অ্যান্ড সুলগ্না ম্যাম, তো ওনাদের আওতায় ট্রেনিং সিস্টেমটা, যেখানে আমরা প্রত্যেকেই ট্রেনিং নিই। তো আমি কিন্তু আমার এই 8 স্টার সেকশানে 2025-এ সেম র্যাঙ্কে আমি মিনিমাম 3 জনকে নিয়ে চলে আসবো, এবং যার মানে ইনকাম খুব খারাপ হলে অন্তত 5টা মানে এখানে 5টা ডিজিট কভার করে যাবে, 6টা ডিজিট কভার করে যাবে। আমার জানা নেই যে এমন কোনো প্রফেশন আমি নিজে করি এবং সেখানে আরেকজনকে তুলে আনতে পারবো খুব সহজেই, কিন্তু আমি এখান থেকে প্রতি বছর এরকম ক্রিয়েট করতে পারবো। এবং আজকের দিনে দাঁড়িয়ে 4 হুইলার আমরা প্রত্যেকেই কিন্তু কেনার ক্ষমতা রাখি অনেকেই, কিন্তু 4 হুইলার অ্যাচিভমেন্ট এখানে করা যায় ফ্রিতে। এবং যে অ্যাচিভমেন্টটার অনেক গল্প আছে, সেই অ্যাচিভমেন্টটা কেমন হতে পারে? অ্যাচিভমেন্ট এরকম হয় যেখানে যারা যারা আমার আগে অ্যাচিভমেন্ট করেছেন, তো 4 হুইলার অ্যাচিভমেন্টে তাদের যখন অ্যাচিভমেন্টের গিফট করেছে, তখন অন্য কোনো ইন্টারন্যাশনাল কান্ট্রিতে তাদেরকে নিয়ে যাওয়া হয়, নিয়ে গিয়ে সেখানে ওদেরকে
যখন ওয়েলকাম করা হয়, রেড কার্পেটের উপর থেকে ওয়েলকাম করা হবে এবং উনি যখন হেঁটে আসবেন দুই দিকে সারা দেশ থেকে যত অ্যাচিভার বা যারা আছে তারা সবাই আসবে ওই কোম্পানির। আসার পর রেড কার্পেট থেকে হেঁটে আসবে, দুদিকের মানুষ শুধু হ্যান্ডশেক করার জন্য ওয়েট করে থাকবে। অন দ্যাট সিচুয়েশন আমার দেশের জাতীয় সঙ্গীত, যেটা আমরা গর্ববোধ করি, যে কোনো দেশে থাক না কেন, না, আমার দেশের জাতীয় সঙ্গীতটা যখন অ্যাচিভমেন্ট নিতে যাবে রেড কার্পেটের উপরে, তখন কিন্তু ওটাই একমাত্র প্লে হবে ওখানে। এবং সব মানুষগুলো একটু ছোঁয়া নেওয়ার ব্যাপার থাকে। এই যে অ্যাচিভমেন্ট, এটা টাকা থাকলে হয় না কিন্তু, একদমই না। তাই কি? এটা টাকা থাকলে হয় না, এটা কিন্তু অ্যাচিভমেন্ট। এটা অ্যাটলিস্ট আমাদের এখানে 50,000 USD পর্যন্ত দেওয়া হয়। তারপর এরপরে আরও আছে ভিলা অ্যাচিভমেন্ট, টার্গেট আছে সেই জায়গাটা যাব, যেখানে 1,70,000 USD যেখান থেকে কোম্পানি গিফট করে। তো এরকম একটা জার্নি, তো এই জার্নিতে আছি এবং নেক্সট আমরা আগাচ্ছি। আমার সেকশানে 2025 ডিসেম্বর, 31 ডিসেম্বর আমার সেকশানে আরও 3 জন আমার সেম র্যাঙ্কে চলে আসবে। অলরেডি আমি তখন সিলভার লাইন ক্যাটাগরিতেও হিট করে যাব, মানে গ্লোবাল টার্নওভারে চলে যাব। আচ্ছা, গ্লোবাল টার্নওভার মিনস হচ্ছে যে যদি কেউ জাপানে একটা টুথপেস্ট ইউজ করে আমার কোম্পানি, তাহলে কিন্তু আমি ইন্ডিয়াতে বসে একটা পার্সেন্টেজ হোল্ড করবো। এই গ্লোবাল টার্নওভারে চলে যাব। অল ওভার ইন্ডিয়ার বিজনেস, অল ওভার ইন্টারন্যাশনাল বিজনেসের একটা পার্সেন্টেজ কিন্তু আমি 5 জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। রয়্যালটি আসবে এবং 5 জেনারেশন ক্যারি ফরওয়ার্ড করতে চলেছে। তো দাদার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এবং দাদার এই অ্যাচিভমেন্টগুলো শুনেও খুব ভালো লাগলো। আপনারাও এইগুলোতে শুনে ইন্সপায়ার হয়েছেন হয়তো, তো হয়েছেন না, হবেই। আর আমরা আশা করবো দাদা আরও অনেক টার্গেট অ্যাচিভ করবে পরে। তো এবারে কিছু কোশ্চেন করার থাকলে আমাদের সৌম্যদীপ, যাকে আপনারা চেনেন, এই চ্যানেলের একজন সদস্য, তো সে দাদাকে কিছু কোশ্চেন করবেন। গুড মর্নিং। গুড মর্নিং। ওকে, সো আমরা দাদার মুখ থেকে যে কথাগুলো শুনলাম বা অ্যাচিভমেন্টের কথাগুলো আমরা জানলাম, সেটা শুনে আশা করি আপনারা খুব উচ্ছ্বসিত হয়েছেন। এবং আমি এবারে যেহেতু সব কিছু বলে দিয়েছেন দাদা টেন্সের ব্যাপারে এবং নিজের লাইফের ব্যাপারে, তো লাইফে আপনি অনেক স্ট্রাগল করে আজ এই জায়গায় উত্তীর্ণ করেছেন নিজেকে। তো যারা মানে লাইফে ভেঙে পড়ে তাদেরকে আপনি কি মেসেজ দিতে চাইবেন? অনেক ছোট ছোট জায়গা থেকে তারা ভেঙে পড়ে, অনেক ছোট ছোট, তাদের জন্য কিছু একটা মেসেজ যদি। আসলে আমার মনে হয় প্রত্যেকটা জিনিস যখন শেষ হয় সেখানে একটা শুরু হয়, শেষ না হলে শুরু হয় না। এবং যেখানে ভেঙে পড়ছি বা কিছু, কারণ পৃথিবীতে যারা সাকসেসফুল মানুষ আছে প্রত্যেকের লাইফে কিন্তু ফেলিওর আছে, এবং একবার না বারবার ফেলিওর। কিন্তু এই বারবার ফেলিওর করতে করে এই যে এক্সপিরিয়েন্সগুলো কালেক্ট করেছে না, এটা কিন্তু সে সাকসেসের সেই। এবং ওখানে আর একটা জিনিস কাজ করে, যখন সে ফেলিওর হচ্ছে, ফেলিওর হওয়ার সময় সময় আমাদের কাছে দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে স্কিল পাওয়ার, একটা হচ্ছে উইল পাওয়ার। কারণ আমাদের স্কিল একটা সময় শেষ হতে পারে, কিন্তু আমার মধ্যে যদি উইল পাওয়ার থাকে তাহলে কিন্তু আমি সেখান থেকে আবার ব্যাক করতে পারি। এই ঘটনাটা কিন্তু যত সাকসেসফুল মানুষ আছে সবার লাইফে একবার করে আসবে। কারণ ঈশ্বর তোমাকে দেবেন, তুমি নেওয়ার উপযুক্ত কি না তিনি তোমাকে দেখে নেবেন। ঠিক। আর এই পৃথিবীতে তুমি যে এসছি, আমাদের দ্বারাই কিন্তু অনেক কিছু বাকি আছে, যার জন্য কিন্তু আমরা এখন স্ট্রাগল করছি, চলছি। যদি পৃথিবীর কাজ আমাদের শেষ হয়ে যেত তাহলে কিন্তু আমরা চলে যেতাম, তাই না? একদম একদম সঠিক। তো স্ট্রাগল থাকবে, আমাদের সবার লড়াই থাকবে, নেগেটিভ থাকবে, তার মাঝখানেও স্কিল শেষ হয়ে গেলে উইলটাকে নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে। নেগেটিভিটিটাকে দূর করার জন্য আপনি কি বলতে চান? কিভাবে নেগেটিভিটিটা দূর করবে? যদি আপনি কিভাবে দূর করেন যখন আপনার নেগেটিভ মনে হয় কোনো কিছু? অ্যাকচুয়াল নেগেটিভ যখন মনে হয়, আমি দেখেছি যে আমি নেগেটিভ এনার্জিকে মানে অ্যাকসেপ্ট করি না। আমি কিন্তু সবসময় একটা পজিটিভ এনার্জিকে অ্যাকসেপ্ট করি। কারণ আমার সামনে তুমি বসে আছো, ঠিক আছে? আমার এনার্জি কিন্তু যেমন হবে, তোমার এনার্জির সঙ্গে যদি ম্যাচ করে সুন্দর ভালো লাগবে। কিন্তু আমার এনার্জি যদি লো হয়, তাহলে এই যে আমার এনার্জি লো মানে আমার ফ্রিকোয়েন্সি লো, ফ্রিকোয়েন্সি লো, তাহলে লো ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করবে না।
ফ্রিকোয়েন্সি যদি হাই হয় তাহলে হাই ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে। তাহলে আমাকে যে নেগেটিভ দিচ্ছে আমি তাকে নেগেটিভ অ্যাকসেপ্ট করি না, আমি নেগেটিভের মধ্যে পজিটিভটাকে খুঁজে নিই। আমাকে অনেকে কোশ্চেন করে যে এ সত্যি এই প্রোডাক্ট কাজ করে, আমার সাবজেক্টে বলো এই প্রোডাক্ট কাজ করে। আমি তাকে কোনো অ্যান্সার দিই না, আমি অ্যান্সার এটাই করি যে এটা আমারও কোশ্চেন ছিল একটা সময়, আপনি কিন্তু ঠিক কোশ্চেন করেছেন, আপনার জায়গায় থাকলে আমি ওই কোশ্চেনটা করতাম, ওই মানুষটাকে সঙ্গে একমত হয়ে গেলাম এবং ওই মানুষটাকে একটা উত্তর দিলাম যে এই সাবজেক্টের বয়স আজকে 30 বছর, সাবজেক্ট আজকে এতগুলো কান্ট্রিতে কাজ করছে, যেখানে এত কয়েক কোটি মানুষ সুস্থ হয়েছে, আমেরিকান গভর্নমেন্ট হসপিটাল, FDA সার্টিফাইড, ইউরোপ থেকে সি অ্যাপ্রুভড, ইউনাইটেড নেশন, নাসা, WHO, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। তাহলে কিছু তো একটা তাহলে ব্যাপার। আপনার কি মনে হয় যে প্রোডাক্ট সত্যি কাজ করে কি না? সেটাই। কোশ্চেনটা ওনাকে ছুঁড়ে দিলাম, উত্তরটা উনি আমাকে দিই। অ্যাকচুয়ালি আমি নেগেটিভকে কখনো এইভাবে নিই না, নেগেটিভ থাকবে। তো নেগেটিভের জন্য কাটানোর জন্য আমাদের বিভিন্ন পড়াশোনা, বিভিন্ন বই, বিভিন্ন প্রচুর লিডার্স আছে যাদের মোটিভেশন স্পিচ, এগুলোকে আমরা শুনি, শোনার পরে নিজে সেগুলোকে ওভারকাম কিভাবে করব সেটা কিন্তু আমাদের চিন্তা করতে হয়। একদম। আর আমি আরও একটা কথা বলে দিতে চাই, আপনারা হয়তো টেন্সের ব্যাপারে অনেক কিছু শুনেছেন, জেনেছেন। আপনারা যদি টেন্সের ব্যাপারে জানতে চান আরও বেশি, তাহলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য ডিসক্রিপশানে দাদার ফেসবুক আইডি থাকবে, অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং প্রপারলি হয়তো জানতে পারবেন জিনিসটা। কারণ পডকাস্টে সব কিছু এলাবোরেট করা সম্ভব নয় আমাদের পক্ষে, কারণ একটু ছোট সেশনের মধ্যে এত কিছু জানা বা বোঝা সম্ভব নয়, আপনাদেরও আমাদেরও। আজকের পডকাস্ট এতটুকুই ছিল। দাদার অনেক গুরুত্বপূর্ণ টাইম আমরা হয়তো ব্যয় করলাম এখানে এনে, কিন্তু আমরা অনেক কিছু জানতে পারলাম যেহেতু। অনেক ধন্যবাদ দাদা আমাদের পডকাস্টে জয়েন করার জন্য থ্যাংক ইউ এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। একদম। আশা করি আপনার কাছ থেকে আমরা অনেক কিছু জেনেছি, শিখেছি এবং আমার দর্শকরাও অনেক কিছু জেনেছে, শিখেছে। এবং আপনারা যদি আরও জানতে চান এবং প্রশ্ন করতে চান, অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, লাইক করে যাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পডকাস্ট দেখার জন্য আমাদের পাশে থাকবেন। অনেক ধন্যবাদ।